মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ইতালির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া 147 বাংলাদেশি হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন। কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে অভিযোগ। করোনার কারণে অভিবাসন খাতে বড় ধাক্কা, সব হারিয়ে দেশে ফিরেছে 23,000-এর বেশি প্রবাসী কর্মী। সামাল দিতে কূটনৈতিক উদ্যোগ সরকারের। বের হয়ে আসছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের একের পর এক কুকর্ম। পাওনা টাকা চাইতে গেলে দেয়া হতো মেরে ফেলার হুমকি। প্রতারণার কৌশল ছিল ভুয়া চেক। সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা সে দিয়ে দেয়। মিঠু ঠিকাদারি প্রতিষ্ঠানের দখলে রংপুর মেডিকেল। সার্জারি ও আইসিইউ এর রুমে অফিস। গুরুত্বপূর্ণ বিভাগের চাবি নিজস্ব কর্মচারীর কাছে। বাংলা সময় সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতির মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত 11:30টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী। অবশেষে মৃত্যুর কাছে থেমে যেতে হলো আওয়ামী লীগ নেত্রী সাহারা খাতুনকে। দীর্ঘদিন নানা রোগ ব্যাধির সঙ্গে যুদ্ধ করে বৃহস্পতিবার রাতে পৃথিবী ছাড়লেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন 77 বছর বয়সী এই নারী রাজনীতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে গেল 2 জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েক দফা আইসিইউতে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে গত 6 জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সাহারা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় সরকার প্রধান বলেন, বিশ্বস্ত ও পরীক্ষিত সহযোদ্ধা হারিয়েছেন তিনি, আর জাতি হারালো এক দক্ষ ও সৎ নারী নেত্রীকে। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 18 আসন থেকে নির্বাচিত 3 বারের এই সংসদ সদস্য ছিলেন কর্মী বান্ধব এবং জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ এক রাজনীতিবিদ। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে। অ্যাডভোকেট সাহারা খাতুন তার পুরো জীবন বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। আওয়ামী লীগের এই নিবেদিত প্রাণকর্মী 1943 সালের 1 মার্চ ঢাকার কুর্মিটোলায় জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল আজিজের হাত ধরেই মূলত তার রাজনীতির হাতেখড়ি। 1966 সালে তিনি 6 দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। বাড়ি বাড়ি গিয়ে 6 দফার বই বিলি করতেন। ঐতিহাসিক 7 মার্চের ভাষণে তিনি আওয়ামী লীগের মহিলা শাখার নেতাকর্মীদের নিয়ে জনসভায় যোগ দেন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের দিনও তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন। 1981 সালে সুপ্রিম কোর্টে একজন আইনজীবী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং দলের আইন সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন সাহারা খাতুন। গত 3 মেয়াদ ধরে ঢাকা 18 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। 2008 সালে মহাজোট ক্ষমতায় এলে প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। পরে মন্ত্রণালয়ে রদবদল করা হলে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন অবিবাহিত। পুরো জীবন দেশের মানুষের কল্যাণে এবং আওয়ামী লীগের জন্য উৎসর্গ করে গেছেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইতালি বিমানবন্দর থেকে ফেরত দেয়া কাতার এয়ারওয়েজের 152 বাংলাদেশের মধ্যে 147 জনকে হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত 2:35 কাতার এয়ারওয়েজের বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। একই ফ্লাইটে আসা অন্য যাত্রীদের ছেড়ে দেয়া হলেও রেখে দেয়া হয় ইতালি ফেরতদের। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে 147 জনকে বিআরটিসির 4টি বাসে করে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে নেওয়া হয়। তবে বাকি 5 যাত্রীর কোনো হদিশ দিতে পারেনি কর্তৃপক্ষ। ফেরত আসা যাত্রীদের অভিযোগ, কাতার এয়ারওয়েজের মিথ্যা আশ্বাসে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পঞ্চম ফ্লাইটে যে গেছিল এখানে কিছু লোক পজিটিভ ধরা পড়ায়, কিন্তু তাদের দেখা গেছে সার্টিফিকেট ছিল নেগেটিভ।
তো এটা তো চরম একটা ধোঁকা। আমাদের আর্থিক ক্ষতি, আমাদের শারীরিক ক্ষতি, আমাদের সর্ব ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত। টিভিতে দেখার পর আমি কাতার অফিসে ফোন দেওয়ার পর বলছে ভাই আপনার রেগুলার আছে, আপনার ফ্লাইট রেগুলার আছে, আপনি এয়ারপোর্টে আসেন। তারপরে আসার পর তো মনে করেন আমাদের ফ্লাইট করে দিচ্ছে ভাই। ইনিশিয়াল স্ক্যানিংটা হয়েছে, ইনিশিয়াল স্ক্যানিং এ কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। আমরা ওখানে যাওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম করব। ওখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডক্টররা আছেন, তারা যদি নেসেসারি মনে করেন তাহলে তারা কোভিড টেস্ট করবেন। এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে আছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। জানেন যে বাংলাদেশ থেকে যে ইতালিতে গিয়েছিল বাংলাদেশি 152 জন যাত্রী, যাদেরকে ইতালি সরকার গ্রহণ করেনি এবং তাদেরকে আবার ফেরত দেওয়া হয়েছে, সেই যাত্রীরা আজকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত 2:35 বাংলাদেশে আসে এবং তাদেরকে আসার পরে তাদেরকে যেসব স্বাস্থ্য পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করার পরে এখন 147 জনকে আশকোনার যে কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে, যেটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, সেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে সেনাবাহিনীর সদস্যরা সুশৃঙ্খলভাবে একে একে এসব যে ইতালি ফেরত নাগরিকদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাচ্ছে। আমাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে যাদেরকে এখান থেকে মূলত কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে তাদেরকে 14 দিন রাখা হবে সেই কোয়ারেন্টাইন সেন্টারে। যদিও তাদের কারোর শরীরেই প্রাথমিক যেই স্বাস্থ্য পরীক্ষা সেখানে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি, কিন্তু তাদেরকে পরবর্তী পরীক্ষা এবং করোনা টেস্ট করা হবে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়ার পরে, এমনটাই সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এটাও জানানো হয়েছে যে এই সব যারা এখান থেকে এসেছেন, তাদের ইতালি থেকে ফেরত এসেছেন, তাদের সবার জন্য যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ আগে যে আশকোনা কোয়ারেন্টাইন সেন্টারের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ ছিল, আশা করি তেমন অভিযোগ হবে না বলে সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং যারা ফিরে এসেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা অনেকেই আমাদের সাথে কথা বলার সময় বিশেষ করে কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করেছেন। তারা যেটি জানিয়েছেন যে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরও কাতার এয়ারওয়েজ তাদেরকে নিশ্চিত করেছিল যে ইতালিতে যাওয়ার পর তাদের কোনো সমস্যা হবে না এবং তারা সেটি মোকাবিলা করতে পারবে বলে নিশ্চয়তা দিয়েই মূলত নিয়ে গিয়েছিল বলে আমাদের কাছে অনেকে অভিযোগ করেছেন। এবং এজন্য তারা বলছেন যে তাদের যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এবং এখন 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে, সব মিলিয়ে পুরো ভোগান্তির জন্য তারা কাতার এয়ারওয়েজকে দায়ী করছেন এবং সরকারের পদক্ষেপও অনেকে দাবি করেছেন। এই যে থেকে যারা ইতালি থেকে যারা ফেরত এসেছেন তাদের মধ্যে এখন পর্যন্ত যে যদিও 152 জন গিয়েছেন আমরা জানতাম, কিন্তু সেনাবাহিনী আমাদেরকে জানিয়েছে 147 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে বাকিদের কি অবস্থা, তাদের বিষয়ে বাকি 5 জনের বিষয়ে জানতে চেয়েছিলাম, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বাকি 5 জনের বিষয়ে আমাদেরকে কিছুই জানানো হয়নি। তারা জানিয়েছেন যে তাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে 147 জন বুঝিয়ে দেওয়া হয়েছে। সেজন্য তারা 147 জনের দায়িত্ব নিয়েছেন এবং এই 147 জনকে পরবর্তী যত পদক্ষেপ রয়েছে 14 দিনের সব পদক্ষেপ তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং আশা করা যাচ্ছে যে এতে কোনো ধরনের ভোগান্তি হবে না বলে তারা নিশ্চিত করেছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। ইতালি ফেরত 147 বাংলাদেশিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার কেফায়েত শাকিল। বিমান চলাচল বন্ধ, তবুও এর মধ্যেই সব হারিয়ে দেশে ফিরতে হয়েছে 23,000-এর বেশি প্রবাসী কর্মীকে। সব মিলে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশে ফিরেছেন প্রায় 2.5 লাখ কর্মী। অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। বিমান চলাচল শুরু হলে এর সংখ্যাটা আশঙ্কাজনক হারে কয়েক গুণ বেড়ে যাবে বলেও মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অন্তত 6 মাস তাদের রাখতে সংশ্লিষ্ট দেশগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তাদের জন্য গঠন করা হয়েছে 2 কোটি টাকার বিশেষ ফান্ডও। এহসান জুয়েলের রিপোর্ট। তারা ফিরছেন একরাশ হতাশাকে সঙ্গী করে, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। করোনা পরিস্থিতি জীবিকার নিদারুণ এক সংকটে ফেলেছে এসব প্রবাসী কর্মীকে। ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর বিভিন্ন দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধের আগ পর্যন্ত ফেব্রুয়ারি-মার্চ মাসে দেশে ফিরেছেন 4.5 লাখ বাংলাদেশি। এদের মধ্যে প্রবাসী কর্মী আছেন 2 লাখের বেশি। তাদের অনেকে ছুটিতে এসে আর ফিরতে পারছেন না। তবে
বিমান চলাচল বন্ধের পরও অনেক দেশ বিশেষ বিমানে পাঠিয়ে দিচ্ছে বাংলাদেশি শ্রমিকদের। বিষয়টি নিয়ে বুধবার সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। মধ্যপ্রাচ্যের দেশসমূহ হতে প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসার জন্য কূটনৈতিক চাপ অব্যাহত আছে। তবে এই চাপ প্রশমিত করার জন্য আমাদের সরকার বিভিন্নমুখী কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলছেন সংশ্লিষ্ট দেশগুলোতে কথা হয়েছে তাদের। আমি যেটা ওনাদের সবাইকে অনুরোধ করেছি, চাকরি থেকে বের করে দিবেন না, আপনারা আগামী 6 মাস তাদের রাখেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা বড় 200 কোটি টাকার ফান্ড তৈরি করেছেন, আরও প্রয়োজন হলে আরও টাকা তারা সংগ্রহ করবেন। তবে সব দেশের সঙ্গে বিমান চলাচল স্বাভাবিক হলে তখনকার চিত্রটা আশঙ্কাজনক হতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। সংখ্যাটা কত সেটা সামনের দিনগুলোতে আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব। সেটা 2, 3, 4, 5 লাখ থেকে বা কম বেশিও হতে পারে। কিন্তু সবকিছু মিলিয়ে করোনার কারণে কিন্তু বাংলাদেশের অভিবাসন খাত বেশ ক্ষতিগ্রস্ত। পরিস্থিতিটা সামনের দিনগুলোতে স্বাভাবিক করতে হলে আমাদের কিন্তু কূটনীতিক যোগাযোগগুলো এমন অব্যাহত রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কর্মরত প্রবাসী কর্মীর সংখ্যা 1,20,00,000-এর বেশি। এছাড়া স্বাভাবিক সময় হলে গত 4 মাসে 2 লাখ বাংলাদেশি কর্মী কাজ করতে বিদেশ যাওয়ার সুযোগ পেত। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের প্রথম ধাপে আপাতত আক্রান্তের হার কমতে থাকলেও ভয়ঙ্কর রূপ নিয়ে দ্বিতীয় ধাপে সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। বিশেষ করে কোরবানির ঈদে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা না গেলে আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় সংক্রমণের শঙ্কা তাদের। এরপরই শীত আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর পেরিয়ে গেছে 4 মাসের বেশি। রোগীর সংখ্যাও 1.5 লাখের ঘর অতিক্রম করেছে, আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে 2000। অন্যান্য দেশগুলোর হিসেব অনুযায়ী বাংলাদেশ এখন সংক্রমণের চূড়ান্ত ধাপ পেরিয়ে নিচের দিকে নামছে। তবে নানা অব্যবস্থাপনার কারণে খুব সহসা বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা করছেন চিকিৎসকরা। সেকেন্ড আর একটা ওয়েভ আসতে পারে, আমাদের সতর্কতা থাকতে হবে। এখন আমাদের রোগী কমছে বলে আমরা স্বাস্থ্যবিধি মানব না, আমরা আবার অবাধে চলাফেরা করব। এটা করলে আবার আমরা সেই পূর্বের দিকে চলে যাব। রাষ্ট্রীয়ভাবে এবং আমাদের ব্যক্তিগতভাবে খুব সতর্ক থাকতে হবে যাতে এই সেকেন্ড ওয়েভটা আমাদের ক্ষতি করতে না পারে। সেকেন্ড ওয়েভ আসলে অনেক সময় মারাত্মক হয়। সংক্রমণের প্রথম দিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু পরবর্তীতে গার্মেন্টস কারখানা খুলে দেওয়ার পাশাপাশি রমজানের ঈদে মানুষ বাড়িমুখী হওয়ায় সংক্রমণের মাত্রা বেড়ে যায়, যার জের এখনও চলছে। করোনা সংক্রমণের প্রথম ধাপের এই সময়ে এসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে থাকায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে চিকিৎসকরা শঙ্কা রয়েছেন মহামারীর ধরন অনুযায়ী দ্বিতীয় ধাপের সংক্রমণ নিয়ে। এক্ষেত্রে চিকিৎসকরা বলছেন, জনগণ সচেতন না হলে দ্বিতীয় ধাপের সংক্রমণ ভয়াবহ রূপ নিতে পারে। চিকিৎসকদের মতে অতীতের মহামারীগুলোর সংক্রমণের ধরন অনুযায়ী প্রথম ধাপের ত্রুটিগুলির ফাঁকে সংক্রমণ ঘটে দ্বিতীয় ধাপের। সব দেশে কিন্তু একটা সেকেন্ড ওয়েভ আসে, এবং অন্যান্য মহামারী যেগুলো 100 বছর আগে যেটা হয়েছিল আপনার যে স্প্যানিশ ফ্লু, সেটা কিন্তু একটা সেকেন্ড ওয়েভ এসে কিন্তু আরও বেশি মানুষের মৃত্যুর কারণ ঘটিয়েছিল। করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা বলছেন, কোরবানির ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এই অবস্থায় সেপ্টেম্বরের শুরুকে ধরা হচ্ছে সেকেন্ড ওয়েভের আনুমানিক সময়। এই কোরবানকে কেন্দ্র করে আমরা সেকেন্ড ওয়েভের আশঙ্কা করছি, তার সাথে আমাদের সামনে শীতকাল, এই দুইটা মিলে কিন্তু সেকেন্ড ওয়েভের একটা আমাদের বিপদের একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই কারণেই আমাদের সেকেন্ড ওয়েভটা হবে অনেক বেশি চ্যালেঞ্জিং। তবে দ্বিতীয় ধাপের সংক্রমণের বিষয়টি মাথায় রেখে ঈদের সরকারি ছুটি সীমিত রাখার পাশাপাশি আগেভাগে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানা গেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। ঝালকাঠির ভাসমান হাট বাজারে ফ্রি ওয়াইফাই জোন চালু। উৎপাদিত সবজি সারা দেশে অনলাইনে বিক্রি করতে পারবেন কৃষক। সংকট কিছুটা কেটে যাওয়ার আশা। প্রতারণার হুমকি আর অস্ত্রের ভয় দেখানো, এমন নানা চাপে রিজেন গ্রুপের কর্ণধার মোহাম্মদ শাহেদ কোণঠাসা রাখতেন বলে অভিযোগ ব্যবসায়িক পার্টনারদের। নিজেকে কখনো প্রধানমন্ত্রীর রাজনৈতিক এপিএস পরিচয় দেয়া, আবার কখনো রাজনৈতিক প্রভাব খাটানো ছিল তার কৌশল। ব্যবসায়িক অংশীজনদের অভিযোগ, রিজেন গ্রুপের চেয়ারম্যানের প্রতারণার নিয়মিত কৌশল ছিল ব্যাংক চেক।
ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় হোটেল মিলিনা কোভিড-19 চিকিৎসায় নির্ধারিত বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের থাকার জায়গা। এ হোটেলটিতেও আছে রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ শাহেদের অংশীদারিত্ব। হোটেল মিলিনার ভবন মালিক ও ব্যবসায়িক অংশীদার জানান, গত বছরের নভেম্বরে চুক্তি হয় মোহাম্মদ শাহেদের সঙ্গে। চুক্তি অনুযায়ী প্রতি মাসে 7.5 লাখ টাকা ভাড়া আর মুনাফার 55% দেওয়ার কথা মোহাম্মদ শাহেদের। তবে এর সবই থেকে যায় কাগজে কলমে। বরং পাওনা চাইতে গিয়ে ও মোহাম্মদ শাহেদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে ভবন মালিককে উল্টো পড়তে হয় রোষানলে। অভিযোগ, মামলা আর হুমকি দিয়ে হয়রানি করেন মোহাম্মদ শাহেদ। বাড়ি বাবা পাবো তেমন 7.5 লাখ টাকা করে আপনি 9 মাসে হিসাব করলে যেটা হয় 70 লাখ টাকা। লভ্যাংশ হিসাব করলে তো কোটি টাকার উপরে চলে যায়। সে বলছে আপনি আমার সাথে পারবেন না, আমার সাথে আপনি লড়বেন না, আমার সাথে লড়লে আপনি শেষ হয়ে যাবেন। আমাকে হুমকি দিচ্ছে আপনি বাড়ি থাকবেন না। মোহাম্মদ শাহেদের প্রতারণা আর হুমকির ফাঁদে পড়ার অভিযোগ তার অন্য ব্যবসার অংশীজনদেরও। শাহেদের মালিকানাধীন রিজেন্ট কেসিএস এর পূর্বাচলে লেক খননের কাজে লোকবল আর যন্ত্রপাতি সরবরাহ করত খাদেম এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীদের অভিযোগ, মোহাম্মদ শাহেদের কাছে পাওনা চাইতে গিয়ে অস্ত্রের মুখে পড়তে হয় তাদের। আমরা তিনজনই ছিলাম, হয়তো কথাবার্তা কাটাকাটি করতে করতে সে তার অস্ত্রটা বার করে আমাদেরকে দেখিয়ে বলে বার হয়ে যাও, নইলে এখন কিন্তু তোমাদেরকে যে কোনো কিছু একটা ক্ষতি করে দিব। অংশীজনদের পাওনা টাকা পরিশোধে টালবাহানার অন্যতম কৌশল ছিল চেক নিয়ে প্রতারণা। এমন অভিযোগও রয়েছে শাহেদের বিরুদ্ধে। অনেকভাবে তাদেরকে রিকোয়েস্ট করি, কোনোভাবেই চেক পাস করে না। পরিশেষে আমাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে বলে আপাতত এটা চালাও, চেকটা তোমরা পরে আমরা ক্যাশ করে দিচ্ছি। এটা পরেরটা পরে রয়েই গেল, আর ক্যাশ আর হয়নি। 2,40,000 টাকার একটা চেক দিচ্ছে, সেই চেক বাউন্স হিসেবে ওটা পড়ে আছে ব্যাংকে। এরকম সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা সে দিয়ে দেয়। এদিকে এখনো ধনাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন শাহেদ। 6,000-এর বেশি ভুয়া কোভিড রিপোর্ট তৈরি, নমুনা সংগ্রহে অনিয়ম করে 3 কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগে এরই মধ্যে রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় এবং হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনেও দাপট দেখাতে চেয়েছিলেন বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। হতে চেয়েছিলেন জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সহসভাপতি। সফল না হওয়ায় 3 দফায় হুমকিও দিয়েছিলেন কমিটির সাধারণ সম্পাদককে। এছাড়াও অ্যাডহক কমিটিতে থাকাকালীন নানাভাবে অপদস্থ করেছেন অনেক কর্মকর্তাকে। নোমান আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। কয়েকদিন উনি আমাকে এরকম টেলিফোন করে, মাকসুদ আপনি আমাকে চক্রান্ত করে প্যারা অলিম্পিক থেকে বের করে দিয়েছেন, দেখি আপনি প্যারা অলিম্পিক কিভাবে চালান। এভাবেই জাতীয় প্যারা অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমানকে হুমকি দিয়েছিলেন এখনকার আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিম। কাউন্সিলর না হয়েও অবৈধভাবে কমিটিতে থাকতে চেয়েছিলেন। সফল না হওয়ায় দেখে নেয়ার হুমকি দেন সাধারণ সম্পাদককে। প্রতিনিধি হিসেবে কাউন্সিলর করেছি। সম্প্রতি একের পর এক বেরিয়ে আসে শাহেদ করিমের অপকর্ম। ক্রীড়াঙ্গনেও প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন। রাজনৈতিক পরিচয় দিয়ে 2017 সালে জাতীয় প্যারা অলিম্পিকে অ্যাডহক কমিটির সহসভাপতি পদ বাগিয়ে নেন। তারপরে শুরু হয় তার হুমবিতম্বি। কমিটির কর্মকর্তাদের সঙ্গে করতেন যাচ্ছে তাই ব্যবহার। এমনকি জাতীয় প্যারা অলিম্পিক কমিটির ব্রিটিশ সভাপতি মিস ভ্যালোরির সঙ্গেও দুর্ব্যবহার করেন। একদিন এক মিটিং উনি ভ্যালোরিকে নানানভাবে উনি অপদস্থ করেছে। আমি ওনাকে বলেছি যে ম্যাডাম, যদি আপনার অসুবিধা হয় দরকার হলে আমরা আপনার এখানে এসে মিটিং করব। কিন্তু শাহেদের কথা হলো যে আমরা কেন ওখানে যাব, আমরা কি ওনার চাকরি করি? সর্বত্রই নিজের দাপট প্রতিষ্ঠা করতে চাইতেন শাহেদ। পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে। উনি এডিশনাল সেক্রেটারি স্ট্যাটাসে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসে বসেন। তো এজিব যে ভাবটা হলো যে আমরা উনাকে একটু ওইভাবে অনার দিয়ে স্যার বলি। কেবল প্যারা অলিম্পিক কর্তাদের সঙ্গেই নয়, ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ শাটলার এনায়েতুল্লাহ খানের সঙ্গেও মতবিরোধে জড়ান শাহেদ। আমি আলোচনা করছি, ওই অবস্থায় উনি ওনার মতো একটা অ্যাগ্রেসিভ ভাব, যে আমাকে এত মূল্যায়ন করতেছে, সে ভাইস প্রেসিডেন্ট, তাকে মূল্যায়ন করা হচ্ছে না। তা আমি সেক্রেটারি প্রেসিডেন্ট ওনাদের বললাম, ওনারা এই বিষয়টা নিয়ে সরি বলল যে ওনার যে আচরণ এটার জন্য। তবে শেষ পর্যন্ত ক্রীড়াঙ্গন থেকে শাহেদ করিমকে বিতাড়িত করতে সক্ষম হয় নির্বাচিত প্যারা অলিম্পিক কমিটি। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মিঠুর ঠিকাদারি প্রতিষ্ঠান লেক্সিকনের দখলে রংপুর মেডিকেল। জরুরি বিভাগের একটি রুম দখল করে বানানো হয়েছে প্রতিষ্ঠানের স্টোর রুম। ডায়ালাইসিস বিভাগে ঢোকার গেটের চাবি তাদের কাছে। সার্জারি ও আইসিইউর একটি রুম দখল করে আছে লেক্সিকনের অফিস।
সরকারি হাসপাতাল ঘুরে প্রতিটি কোণায় দেখা গেল তারই দখলদারিত্ব। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের। জরুরি বিভাগের রুম দখল করে ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর প্রতিষ্ঠান বানিয়েছে স্টোর রুম। সময় সংবাদের রিপোর্টার এই কক্ষটি খুলে দেখতে চাইলে ইওমোকে ফোন করে নিষেধ করেন পরিচালক। আপনার নাম শফিকুল? জি। আপনি তো লেকটিকনে চাকরি করেন? হ্যাঁ, করছিলাম। এখন এই যে ভাই আমাকে ডাকলো। কোন ভাই? ইনচার্জ। তবে এখানকার একটি রুমে লেক্সিকনের যন্ত্রপাতি থাকার কথা স্বীকার করলেন ইওমো ও ইনচার্জ। স্টেরিলাইজার মেশিন, তারপর হচ্ছে আপনার ওয়াটার স্টেরিলাইজেশন মেশিন, ডায়ালিসিসের যে ওয়াটারটা লাগে সেটারও মনে হয় একটা মেশিন আছে, তারপরে অটোক্লেভ মেশিন আছে, যেগুলো অচল আর কি। ওই রুমটার মধ্যে কিছু মেশিনারিজ স্থাপন করা আছে আর কি, তো ওই রুমটা খুলে ওনারা দেখতে যাচ্ছে, আপনার কাছে নাকি অনুমতি নিয়ে আসছে। ডায়ালিসিস বিভাগে পাওয়া গেল লেক্সিকনের বেতনভুক্ত কর্মচারী। রেডিওলজি বিভাগের তালা খুলে দিল তারই লোক। এখানে হিটাসিম মেশিন আছে, এমআরআই মেশিন আছে, ওই মেশিনে কাজ করি। আপনি কি হাসপাতালের স্টাফ? না। এমআরআই মেশিনটার প্রতি ঘন্টায় ঘন্টায় টেম্পারেচার চেক করতে হয়। এটা ওনাকে ওই যে সরবরাহকারী প্রতিষ্ঠান তাকে রাখছে, ওইটা চেক করে মনিটর করে উনি পাঠায় ওখানে। কার্ডিয়াক সার্জারি ও আইসিইউ দখল করে আছে লেক্সিকনের অফিস। মূল গেটের তালার চাবি লেক্সিকনের লোকের হাতে, স্টাফদের কাছে। ওদের যারা স্টাফ আছে স্টাফের কাছে যাবে। করোনাকালে সাধারণ ছুটি বাতিল করা হলেও প্রতিবেদন প্রচারের পর ছুটিতে গেছেন পরিচালক ডাক্তার ফরিদুল ইসলাম। ভারপ্রাপ্ত পরিচালক জানালেন, গত বছরও হাসপাতালের কাজ করেছে মিঠু ও তার ঠিকাদারি প্রতিষ্ঠান। উনি পারিবারিক কারণ দেখিয়ে ছুটি নিয়ে গেছে। ওনারা তো প্রত্যেক অর্থ বছরেই করে। যদি প্রত্যেক অর্থ বছরে যদি করে থাকে তাহলে এবারও করছে। হাসপাতালে স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুর দখলদারিত্ব নিয়ে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হাসপাতালের পরিচালকের পিএ ও হিসাবরক্ষকের পদ থেকে মিঠুর ভাইয়ের মেয়ে উম্মে সুলতানা নওশিনকে গত 6 জুলাই লালমনিরহাটে বদলি করা হয়, কিন্তু এখনও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে অনুপস্থিত তিনি। রতন সরকার, সময় সংবাদ। কারখানায় তৈরি বিভিন্ন ওষুধ মোড়ক পরিবর্তন করে বনে যাচ্ছে আমেরিকার বিখ্যাত ব্র্যান্ড। এরপর তা পৌঁছে দেওয়া হয় নামি দামি বিভিন্ন ফার্মেসিতে। এমন একটি নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে কারখানার মালিক সহ 15 জনকে। পুলিশ বলছে, নকল এসব পণ্য সরবরাহ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। আব্দুল সালাম মল্লিকের নকল কারখানায় তৈরি নিম্নমানের কাঁচামাল শিবলুনমানের এসএ কর্পোরেশন এসে হয়ে যায় পশ্চিমা দেশগুলোর নামিদামি প্রতিষ্ঠানের ঔষধ সামগ্রী। নিজেরাই তৈরি করেন নকল মোড়ক। এভাবেই সবার অজান্তে শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন প্রসাধনী পৌঁছে যায় সাধারণ ক্রেতাদের হাতে। সর্বনিম্ন 600 থেকে 1300 টাকা এসব ঔষধ নিজেদের বিক্রয় কর্মী দিয়ে পৌঁছে দেওয়া হয় নামিদামি ফার্মেসিতে। উত্তরায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এসব নকল ঔষধ উদ্ধার করে ডিবি পুলিশ। লিটারেচারে যে প্রোডাক্টটা থাকে, ডাক্তার এর মধ্যে চুজ করে কোন প্রোডাক্টটা লিখবে। ডাক্তার যখন লিখে তখন ওই প্রোডাক্টটা হচ্ছে মার্কেটে আমরা ফার্মেসিতে আমরা অ্যাভেলেবেল করি। ওরিক্সিসটা মূলত আমি যতটুকু জানি সেক্সুয়াল প্রোডাক্ট। উত্তরায় নিজস্ব কারখানায় তৈরি হওয়া বিপুল পরিমাণ নকল ঔষধ এবং ভুয়া মোড়ক জব্দ করা হয়। ডিসেবিলিটির এবং দেখাচ্ছে আপনার হচ্ছে হেয়ার স্কিনের জন্য দেখাচ্ছে এই দুটো প্রোডাক্টই দেখাচ্ছে। যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে আমি আদৌ জানি না। ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, নিম্নমানের এসব পণ্য শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে পুলিশ বলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে। কালার মিশিয়ে এটা ক্যাপসুল এনক্যাপসুলেশন করে এগুলো প্যাকেটিং করতেছে, করে মানুষের সাথে প্রতারণা করতেছে। দেওয়া আছে ইউএসএ বা থাইল্যান্ড বা পৃথিবীর বিভিন্ন নামকরা দেশের দেওয়া আছে, কিন্তু আসলে এগুলো কোনো দেশের না। প্যাকেট এর প্লাস্টিকের বোতল এর কোনো অংশ ঔষধের ইনগ্রিডিয়েন্টস কোনোটাই বিদেশ থেকে আনা হয়। 5 বছরের বেশি সময় ধরে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে নকল ঔষধ সরবরাহ করে আসছিল এই প্রতিষ্ঠানটি। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরো থাকছে, যশোরে ইজি বাইক চালককে গুলি করে হত্যা, আটক হয়নি কেউ। দেশের 20 থেকে 24 জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, বন্যার পূর্বাভাস অনুযায়ী রোববার থেকে নদ নদীর পানি আরও বাড়তে পারে। আগামী 10-11 তারিখ থেকে আবার পানি বাড়বে এবং ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা, মেঘনা এই নদীগুলোর পানি বাড়বে। প্রায় 20 থেকে 24টি জেলা
প্লাবিত হবে। প্রত্যেক জেলায় 200 মেট্রিক টন চাল, 2000 প্যাকেট শুকনা খাবার, নগদ 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আমরা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি। সারা দেশের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যায়ক্রমে জাতীয় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুল হক শামীম। গতকাল দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বেলটিয়াবাড়ি যমুনা নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারী ও অবৈধভাবে স্থাপনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 37টি বাড়ি এখানে ভেঙেছে। আমরা চেষ্টা করছি ড্রেজিংয়ের বালু দিয়েই এই জায়গাটুকু ভরাট করে দিয়ে যার যার জমিতে সে যেন আবার নতুন করে বাড়ি করতে পারে। যেহেতু এখন বর্ষা চলে এসেছে, আমরা নদী ভাঙনের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমরা বেশি কাজ করছি। বর্ষার পরে আবার উচ্ছেদ অভিযান নতুন করে শুরু করব। আমরা অবৈধ বালু উত্তোলন যারাই করুক না কেন তাদের বিষয়ে আমাদের কোনো ছাড় নেই। ধানের বাম্পার ফলন, চালের সরবরাহ স্বাভাবিক, তারপরও সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশ্লেষকরা সিদ্ধান্তটি আত্মঘাতী উল্লেখ করে এতে ক্ষতিগ্রস্ত হবে কৃষক ও দেশের বাজার, এমনটাই বলছেন। লোকসানের অজুহাতে চুক্তি অনুযায়ী মিল মালিকরা সরকারি গুদামে চাল দিতে না চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। ভরা মৌসুমে স্থিতিশীল বাজারে চাল আমদানির ঘোষণার বিরোধিতা করেছেন চাল মালিক ও চাল ব্যবসায়ীরাও। সানবীর রুপলের রিপোর্ট। করোনা সংকটেও বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে দেশে। উৎপাদন হয়েছে অন্তত 2 কোটি মেট্রিক টন। বাকি আউশ ও আমন মৌসুমেও লক্ষ্যমাত্রা ধরা হয়েছে অন্য বছরের চেয়ে বেশি। এবার সরকার খাদ্যশস্য সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 22.5 লাখ মেট্রিক টন। এর মধ্যে 36 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল কিনবে মিল মালিকদের কাছ থেকে। বাজারে মোটা চাল ছাড়া সব রকম চালের সরবরাহ স্বাভাবিক। দামও আগের চেয়ে 2 থেকে 3 টাকা কমেছে। বর্তমানে যে বাজারটা আছে, আটাশ চাল 40 টাকার মধ্যে, মিনিকের চাল 50 টাকার নিচে, আমি তো মনে করি এটা সবচেয়ে পারফেক্ট বাজার। মোটা চাল এখন বলতে নাই চলে, সোনা বা গুটি সোনা জি খুব কম। বিপত্তি বাধে সরকারি সংগ্রহ নিয়ে। চুক্তি অনুযায়ী আগস্টের মধ্যে সরকারি গুদামে চাল দেওয়ার কথা থাকলেও লোকসানের অজুহাতে সরবরাহ বন্ধ রেখেছে অনেক মিলার। খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কয়েক দফা বৈঠকে তেমন ইতিবাচক ফল মেলেনি। এ অবস্থায় গত 7 জুন বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমিয়ে চাল আমদানির কথা জানায় মন্ত্রণালয়। দেশীয় সরবরাহ ঘাটতি না থাকায় এমন সিদ্ধান্তের বিরোধিতা করেন ব্যবসায়ীরা। করোনা যেভাবে আমাদের ধ্বংস করতেছে, ওই এখন ইনপুটটা যদি আপনি এখন দেন আমাদের খাদ্য ওই রকম ধ্বংস হয়ে যাবে। চলতি মৌসুমে হাটবাজারে কৃষক ধানের দাম পাচ্ছেন প্রতি মন 800 থেকে 1000 টাকা। 800 টাকা মন ধরে 40 কেজি ধানে 25 কেজি চাল উৎপাদনে ব্যয় 32 টাকা করে। কেজি প্রতি আরও 2 টাকা অন্যান্য খরচ ধরলে খরচ 34 টাকা। তবে মিলাররা বলছেন এবার উৎপাদন খরচ বেশি। সরকার নির্ধারিত 36 টাকা দামে লোকসান গুনতে হবে তাদের। আমরা বারবার সরকারকে চিঠি দিয়েছি, মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয়কে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুরোধ করেছি কমপক্ষে 2-3 টাকায় ইনসেন্টিভ দেওয়া হোক। কৃষি বিশ্লেষকরা বলছেন মিলারদের নিয়ন্ত্রণ করতে গিয়ে ভরা মৌসুমে চাল আমদানি কোনো মতেই গ্রহণযোগ্য নয়। কৃষক একটু লাভবান হবে, ওই অংশটা হয়তো মিলারের একটু কম হবে, এটা তাদেরকে সহ্য করতে হবে। আর যদি না করে, বিভিন্ন কমিটি আছে, তারা যে কোনো সময় সেটা তারা কন্ট্রোল করার আইন এবং নিয়ম পদ্ধতি তাদের আছে। 2017 সালে হাওরে বন্যার সময় চালের বাজার নিয়ন্ত্রণ করতে 28% থেকে শুল্ক কমিয়ে 40 লাখ মেট্রিক টন চাল আমদানি করা হয়। পরে এটা বুমেরাং হয়ে যায়। করোনাকালে বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে এসেছে। বড় মৌসুমে ভালো ধান উৎপাদন হয়েছে, আবার কৃষকও ভালো দাম পাচ্ছেন। ঠিক এমন অবস্থায় হঠাৎ করেই শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত। তবে বিশ্লেষকরা বলছেন যে গণহারে যদি চাল আমদানি করা হয় তাহলে এই চালের বাজারে এখন সৃষ্টি হতে পারে একটি বিশৃঙ্খল অবস্থা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনায় মহাসংকটে পড়েছে ঝালকাঠির ভাসমান হাট বাজার। কৃষি পণ্যের পাইকার না থাকায় উৎপাদিত সবজি আর ফলমূল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। তবে ঝালকাঠি জেলা প্রশাসক জানিয়েছেন ভাসমান বাজারে ফ্রি ওয়াইফাই জোন চালু হওয়ায় কৃষক নিজেদের কৃষি পণ্য অনলাইনে বিক্রি করতে পারবেন সারা দেশে। ঝালকাঠির প্রতিনিধি পলাশ রায়ের তথ্য ও ছবিতে রিপোর্ট।
পেয়ারা আর আমড়া ছাড়াও ঝালকাঠির ভাসমান হাট বাজারে কৃষকরা সারা বছরই কৃষি পণ্য বিক্রি করে থাকেন। রাজধানী সহ দূর দূরান্তের পাইকাররা এসে এখান থেকে ফলমূল আর শাকসবজি পাইকারি কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। লেবু, পেঁপে, পানিকচু, নারিকেল, সুপারি, কাঁঠাল সহ ফলমূল বিক্রি করেন স্থানীয় কৃষকেরা। কিন্তু মহামারী করোনা ভাইরাসের কারণে ভাসমান হাট বাজারে নেই কৃষি পণ্য কেনার পাইকারদের আনাগোনা। 2-4 জন আসলেও কৃষকরা পাচ্ছেন না ন্যায্য মূল্য। দুর্দশায় পড়ছি, ঠিকমতো পাইকার আসছে না, বিধে আমরা বেচে কিনে আমাদের সমস্যা হচ্ছে। পেয়ারা, লেবু, বিভিন্ন কাঁচামাল বিক্রি করতে পারছি না। আমরা তো অসহায় অবস্থায় আছি। সরকার এদিকে কোনো কেয়ার আমাদের প্রতি না নেই, তাহলে আমরা এবার মরে যাব। এদিকে গত বছর ঝালকাঠির এই ভাসমান হাটবাজার পরিদর্শনে এসে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফ্রি ওয়াইফাই জোন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সম্প্রতি ঝালকাঠির ভীমরুলি বাজারে চালু হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। বিভিন্ন মানুষ এখন এই ওয়াইফাই জোনের জন্য সবাই জেনে গেছে, যে কারণে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে তারা পাইকারি দরে ক্রয় করে বাসায় বসে যদি এই ওয়াইফাই মাধ্যমে সে পণ্য চায়, তাহলে বাসায় বসেই সে এই পণ্য পেতে পারে। ঝালকাঠি জেলা প্রশাসক জানালেন, কৃষকেরা ফ্রি ইন্টারনেট ব্যবহার করে সারা দেশে ইন্টারনেট ভিত্তিক বাজার ধরতে পারবেন তাদের কৃষি পণ্যের। ওই এলাকার জনগণকে সুবিধাটা দিতে পেরেছে আমরা মনে করি, এবং এর প্রেক্ষিতে তারা তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে দেশের বিভিন্ন জায়গায় প্রেরণ করতে সক্ষম হবে। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের 15টি গ্রামের মানুষ প্রাচীনকাল থেকে স্থানীয় খালগুলোতে ভাসমান হাট বাজার বসিয়ে আসছেন। এ ইউনিয়নের প্রধান ভাসমান বাজার বসে ভীমরুলি গ্রামের ভীমরুলি খালে। বেতন স্কেল 10ম গ্রেডে উন্নতিকরণ, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্টরা। গতকাল সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের টেকনোলজিস্টরা। বক্তারা 1ম গ্রেডে বেতন স্কেল ও অ্যাডহক ভিত্তিতে নিয়োগের দাবি জানান। ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করেন মেডিকেল টেকনোলজিস্টরা। দাবি মেনে নিতে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই দাবিতে বরিশালে ও নারায়ণগঞ্জে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেন জেলার মেডিকেল টেকনোলজিস্টরা। গাইবান্ধায় কৃষি জমিতে আশ্রয়ন প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর কাজীপাড়া গ্রামে এই কর্মসূচি পালন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে শত শত এলাকাবাসী অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, গ্রামের পুরনো 3টি আশ্রয়ন প্রকল্প বর্তমানে মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে এবং কৃষকদের বিভিন্ন ফসল উৎপাদন বন্ধ করার জন্য উর্বর কৃষি জমিতে নতুন করে আশ্রয়ন প্রকল্প তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। এ অবস্থায় কৃষি জমিতে আশ্রয়ন প্রকল্প বন্ধের দাবি জানানো হয়। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধে সরকারি সিদ্ধান্ত বাতিল সহ বেশ কয়েকটি দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ব্যানারে এ মানববন্ধন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতাকর্মী সহ পাটকল শ্রমিকরা অংশ নেন। এ সময় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। এদিকে একই দাবিতে শহরের ভোলা ট্যাঙ্ক রোড থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। খাগড়াছড়িতে অন্তঃসত্ত্বা অসহায় নারীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। গতকাল সকালে সদর উপজেলার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করেন লেফটেন্যান্ট মোহাম্মদ জাহিদুর রহমান। এ সময় 2 শতাধিক মায়েদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও করোনার পরীক্ষা নমুনা সংগ্রহ করা হয়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের বিনামূল্যে ওষুধ ও খাদ্য সহায়তা দেওয়া হয়।
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনী। ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে ও জিওসি ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে গতকাল সকালে নগরীর টাইগার পাস রেলওয়ে কলোনিতে এই কর্মসূচি করা হয়। সময় করোনায় আক্রান্ত ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। করোনাকালে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মারা গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুন। ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। ইতালির বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া 147 বাংলাদেশি হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকতে হবে 14 দিন। কাতার এয়ারওয়েজের বিরুদ্ধে অভিযোগ। করোনার কারণে অভিবাসন খাতে বড় ধাক্কা, সব হারিয়ে দেশে ফিরেছে 23,000-এর বেশি প্রবাসী কর্মী। সামাল দিতে কূটনৈতিক উদ্যোগ সরকারের। বের হয়ে আসছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের একের পর এক কুকর্ম। পাওনা টাকা চাইতে গেলে দেয়া হতো মেরে ফেলার হুমকি। প্রতারণার কৌশল ছিল ভুয়া চেক। সে হাজারো মানুষকে চেক দিছে, কোনোটাই কাজ হয় না। তার যে ব্যাংকে টাকা নেই সেই ব্যাংকে চেকটা দিয়ে দেয়। এবং মিঠুর ঠিকাদারি প্রতিষ্ঠানের দখলে রংপুর মেডিকেল সার্জারি ও আইসিইউ এর রুমে অফিস। গুরুত্বপূর্ণ বিভাগের চাবি নিজস্ব কর্মচারীর কাছে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।